আমার মতো অলস প্রকৃতির মানুষ মনে হয় দুনিয়াতে একটাও নাই। কবে শেষ হয়ে গেছে আর ঈদের ভিডিও দিচ্ছি মাত্র এখন। বোঝেন অবস্থা আমার। এখানে বাচ্চারা রেডি হয়ে তারা মাঠের দিকে যাচ্ছিল, তাই তাদের হাতের মধ্যে আমি সবাইকে একরকম করে মেহেদি দিয়ে দিয়েছিলাম। সেটাই দেখাতে বলছি যে দেখাও তোমাদের মেহেদির রঙগুলো কেমন হয়েছে। তো সেটাই ওরা দেখাচ্ছিল। ছোট ছোট হাতে মেহেদির ডিজাইনগুলো খুবই ভালো লাগছিল। তারপরে এখানে আমার সেজো চাচা এসেছে, এখানে তার ভাস্তি আছে, নাতনি আছে, ভাগ্নি আছে। তো তাদের সাথে ঈদের সালামি নিয়ে দর কষাকষি হচ্ছিল। চাচা বলতেছিল যে 50 টাকা দিবে, কিন্তু সবাই বলছে যে না, আমাদেরকে 100 টাকা দিতে হবে। তো সে রাজি হয়ে গেছে, সবাইকে 100 করে দিচ্ছে। শেষে কিন্তু আমাকেও 100 টাকা দিয়েছে। আসলে বড় হইলে হবে কি, ঈদের সালামি পেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। তো আমার সালামিটাও আমার চাচা আমাকে দিয়ে দিলেন। তো চাচার থেকে ঈদের সালামি পেয়ে তো মহা খুশি আমি। সেই খুশির আনন্দে আমার ভাইদের দেখাচ্ছিলাম, দেখ আমাকে আমার চাচা 100 টাকা দিয়েছে। আর এখানে একটু দেখাচ্ছিলাম যে ঈদের দিন আসলে কি কি রান্না হয়েছিল। শ্যামাই করেছিল, খিচুড়ি করেছিল, আর সাথে ছিল ভেন্ডি ভাজি। ছোটদের জন্য নুডলস করা হয়েছিল, সেটার ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এখানে আমার মেয়ে তার নানু ভাইয়ের কাছে আসছে ঈদের সালামি চাওয়ার জন্য। তো সেও তার নানু ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি পেয়ে গেছে। আমার ভাইরা এখানে সুন্দর করে ছবি তুলছিল। আর গরু কুরবানির আগে রক্তটা কোথায় জমাট হবে, মানে কোথায় পড়বে, সেটা গর্ত করছিল। তো আমি কুরবানির সময় ছিলাম না, কারণ আমার খুব কষ্ট লাগে দেখতে। সেই কারণে আমি একটু প্রথমের দিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে অলরেডি কুরবানি হয়ে গেছে, মাংস ভাগাভাগি হচ্ছে। আমার বাবার বাড়িতে কুরবানির মাংসটাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ নিজের জন্য রাখে, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ পুরোটাই হচ্ছে মসজিদে দেওয়া হয়। মসজিদ থেকেই তারপরে পুরা গ্রামবাসীকে সেটা সমানভাবে ভাগ করে দেওয়া হয়। আর এখানে আমার সেজো চাচা মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিল। প্রায় 10 কেজির মতো মাংস এখানে ছিল। পেঁয়াজের রসুন আছে না, পেঁয়াজের বস্তা, পেঁয়াজের বস্তাতে এরকম চিপে নোটকে ধুয়ে আধা ঘন্টা আগে নটকে রাখলে একটু পানি থাকবে না। তারপরে মশলা টশলা দিয়ে মাখানোর পরে আধা ঘন্টা মেরিন করে তারপরে রাখতে হবে। রাখে কোনো পানি না দিয়ে শুধু কষানো। কষানোর পরে যখন তেল উঠে আসবে তখন হালকা গরম পানি দেওয়া লাগবে। গরম পানিতে আবার মাংসটাকে কিভাবে রান্না করলে খুব মজা লাগে সেই ব্যাপারটাই চাচা আমাদেরকে বলতেছিলেন। আর আমার সব চাচারাই মোটামুটি রান্না ভালো পারে। তারা বিশেষ করে আমার এই সেজো চাচা, উনি তো রান্নার মাস্টার শেফ বলা চলে। তো এখানে মাংসটা মেরিনেট করা হচ্ছে। মাংসের মধ্যে প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, তারপরে জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মানে মাংসের যে বেসিক মশলাগুলা সেগুলো আসলে দিচ্ছে। সাথে আরো দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া। কুরবানির মাংসটাকে খুব সাধারণ বা সাদামাটা ভাবে রান্না করলেই খুব ভালো লাগে, কারণ টাটকা মাংস, তারপরে এইদিকে চুলার জালে রান্না করা হয়, ব্যাপারটা আসলে অন্যরকম। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা, তার মধ্যে আছে লং, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, যেগুলো আর কি দেওয়া যায়, সব আস্ত মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে ভেবেছিল যে আস্ত মশলা দিবে, তারপরে সবাই বলতেছে যে মশলাগুলো একটু ভেজে গুঁড়ো করে দিলে মশলার পরিমাণটাও কম লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই আঙ্কেল সবগুলো মশলা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তারপরে হালকা তাপে সেটাকে ভাজা শুরু করছে। আমাদের উত্তরবঙ্গে এইদিকে গরুর মাংসে দেওয়ার জন্য স্পেশাল একটা মশলা আছে, সেটা হচ্ছে বস। সেই বসটা আসলে আলাদাভাবে দেখানো হয়নি, কখনো যদি দেখানোর সুযোগ হয় আপনাদের অবশ্যই দেখাবো। তারপরে গরম মশলাগুলো ভেজে এক সাইডে রেখে দিয়ে তারপরে জিরাটা ভেজে নিচ্ছিল, তারপরে সব উপকরণ একসাথে দিয়ে ভালো মতো গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছিল। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো তেলও দেওয়া হয়েছে। তো প্রথমে আঙ্কেল মরিচের গুঁড়াটা স্কিপ করেছে, কারণ মরিচের গুঁড়াটা দিলে হাতটা জ্বালার সম্ভাবনা থাকে। তাই প্রথমে মরিচের গুঁড়া ছাড়া মশলাটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। মরিচের গুঁড়ো দিলে হাত ঝালানোর সম্ভাবনা থাকে। তাই তো গরুর মাংস মাখানোর এক পর্যায়ে আঙ্কেলের মনে হচ্ছিল যে লবণটা হয়তো বা একটু কম আছে, সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিল। তারপরে ফাইনালি এখন মরিচের গুঁড়াটা দিয়ে হাতটা একটু ধুয়ে নিয়ে একটা চামচের বা খুন্তির সাহায্যে মশলাগুলোকে আবার মিশিয়ে নেবে। এই মাংস রান্না করতে করতে আসলে আঙ্কেলের কাছ থেকে অনেকগুলো টিপস শেখা হয়ে গেল, নতুন কিছু জানা হলো।
আসলে জানার কোনো শেষ নাই, সব বয়সেই সবসময় জানা আগ্রহটা থাকতে হয়। আর এই দিক থেকে টুকটুক করে একটু পরপরে আম পড়ছিল আর সেগুলো কুড়িয়ে এনে আমাকে দিচ্ছিল আমার মেয়ে। আর এইদিকে আমার বাবা একটা খুন্তি বানিয়েছে, এটা সুপারি গাছের একটা অংশ, সেটা দিয়ে খুব বড় করে খুন্তি বানানো হয়েছে, কারণ 10 কেজি মাংস নাড়ার মতো কোনো খুন্তি ছিল না, তাই আব্বু ইমিডিয়েট সেটা বানিয়ে দিচ্ছিল। আর এই দিকে ওই ছোট চুলায় মাংস রান্না করা হচ্ছিল না, শুধু নিচের দিকে তাপ পাচ্ছিল, তাই আঙ্কেল বলছে যে নতুন করে একটা চুলা খুঁড়ি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। এইদিকে এক চাচা চুলা বানাচ্ছিল আর ওইদিকে ছোট চাচা চুলায় জাল দিয়ে আমার চাচাকে সাহায্য করছিল। তো এই যে মুহূর্তের মধ্যে কিন্তু চুলা বানিয়ে ফেলা হলো। আর এই 3টা মাথা দিয়ে কিন্তু আমার মা তার ধান সিদ্ধ করে, তো সেই 3টা মাথা নিয়ে এসে চুলাটাকে আর কি জ্বালিয়ে দেওয়া হলো। তো বলতেছি চুলাটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এর উপরে আমি মাথাটা প্রসেস করে নেই, মানে গরুর যে মাথার মাংসটা আছে। তো আমি চাচিকে দেখলাম গরুর মাথার মাংসটাকে লবণ হলুদ দিয়ে তারা সিদ্ধ করে নিয়েছে, তারপরে সেটাকে সুন্দর মতো কাটা বাছা করে রেডি করা হবে। এটাও আসলে আমার জানা ছিল না। বিয়ের আগে বাবা বাড়িতে ঈদ করার একটা আনন্দ অন্যরকম ছিল, আর বিয়ের পরের ঈদ করার আনন্দটা আসলে অন্যরকম দেখলাম। আর বিয়ের আগে তো শুধু ঘোরাফেরা নিয়েই ব্যস্ত থাকতাম ঈদের দিন, ওইভাবে কিছু জানা হতো না, শেখাও হতো না, কিন্তু বিয়ের পরে এসে মনে হচ্ছে যে না, রান্নার সাথে লেগে থাকি, আরও কিছু শিখি দেখি। তো এই অবস্থা। ছোট চুলার সমস্যা ছিল কি, মানে নিচের দিকে শুধু তাপ পাচ্ছিল, পাতিলের চারিদিকে তাপ পাচ্ছিল না, তার কারণে এই চুলাটা করা যে সমানভাবে তাপ পাবে, তরকারিটা তাড়াতাড়ি হবে। তো কথা বলতে বলতেই কিন্তু তরকারিটা হয়ে গেছে মোটামুটি, এখন টেস্ট করার পাশাপাশি চলছে কষানোর এক পর্যায়ে। তো দেখছিল যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সুন্দর মতো, তো মাংসটা সুন্দর হয়েছে। এখন এইটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তো পানি দেওয়ার এক পর্যায়ে তারপরে হলো এটাকে এখন তেলানি দেওয়ার পালা। তো এখান থেকে আমরা খাওয়া শুরু করছিলাম, 1 পিস 2 পিস করে নিয়ে নিয়ে, খেতে খুব মজা লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো ঝোলটা শুকিয়ে আসার পরে তারপরে ঝোলের উপর যখন তেলটা ছেড়ে দিয়েছে, এখন এটার মধ্যে আর কি বাগার দিবে, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে রান্না করা দেখে এখন আবার আমার খেতে মন চাচ্ছে। মাংসটা এত বেশি মজার ছিল, তো ফাইনালি অন্য চুলাই থেকে এগুলা পেঁয়াজ রসুনটা ভেজে এখন এটাকে বাগার দিয়ে দিচ্ছে। তো নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আসলে ঈদের দিন বিকেল ছাড়া খাওয়া হয় না দুপুরের খাওয়াটা, কারণ গোস্ত কাটাকাটি, মাংস ভাগ করতে করতে, রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে আমার চাচা রান্না করছে, আবার সেই সবাইকে পরিবেশন করছে, এখানে সবাই মিলে আমরা খেতে বসছি। তো ফাইনালি যে আমি খাবার নিয়ে নিয়েছি, মাংস আর ভাত গরম ছিল। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। রান্নাটা দেখতে কেমন হয়েছে খেয়ে তো বুঝতে পারবেন না, দেখেই বোঝেন কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।